কখনো কখনো জীবনের কোলাহল থেকে একটু দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে, যেখানে শুধু পাহাড়ের হাওয়া, পাইন গাছের গন্ধ আর নিস্তব্ধতার সুর। অনেকে বলে পাহাড়ের শান্তি খুঁজতে অনেক দূরে যেতে হয়, কিন্তু যদি আমি বলি একটা জায়গা আছে যেখানে মেঘ তোমার সঙ্গে হাঁটে, কফির গন্ধে বাতাস ভরে ওঠে আর জীবনের প্রতিটা মুহূর্ত ছবির মতো সুন্দর লাগে, হ্যাঁ এটাই সেই জায়গা, দারিংবাড়ি। দারিংবাড়ি শব্দটিকে বিশ্লেষণ করলে জানা যায়, দারিং এই শব্দটি এসেছে ব্রিটিশ আমলের একজন অফিসারের নাম থেকে, সম্ভবত ক্যাপ্টেন দারিং, এবং বাড়ি অর্থাৎ উড়িয়া ভাষায় যাকে গ্রাম বা বসতি বলতে বোঝানো হয়। তাই দারিংবাড়ি মানে হচ্ছে ডিয়ারিং সাহেবের গ্রাম বা দারিংয়ের বসতি। কখনো কি এমন কোনো জায়গায় গিয়েছো যেখানে মন্দির, সুন্দর উপত্যকা, খুব সুন্দর আর্কিটেক্ট, তার সাথে রয়েছে তোমার খুব ভালো লেক, সুন্দর ঝর্ণা, শুধু একটা ঝর্ণা বলে ভুল হবে, কম করে 4 থেকে 5টা ঝর্ণা তোমরা দুদিনে দেখতে পাবে, তার সাথে রয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দর খাবার আর এই অপূর্ব রাস্তা। চলো এই যাত্রায় একসাথে হারিয়ে যাই প্রকৃতির রঙে, পাহাড়ের নিঃশ্বাসে আর এক টুকরো শান্তির খোঁজে। দেখুন, আওয়াজটা ফিল করুন। তার সাথে থাকছে এখানকার আদিবাসী মানুষদের আতিথেয়তা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো বেরিয়ে পড়া যাক আজকের এই অপূর্ব সুন্দর জার্নিতে। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, তোমাদের ডিজিটাল হোস্ট। ওয়েলকাম টু ভাবো ঘুরে মন। রাতের শহর কলকাতা যখন ঘুমোতে যাচ্ছে, তখন আমি বেরিয়ে পড়েছিলাম এক পাহাড়ি গল্পের খোঁজে। হঠাৎ প্ল্যান হওয়ায় ট্রেনে টিকিট পাইনি, তাই আমরা কলকাতার বাবুঘাট থেকে বাস ধরে নিয়েছিলাম উড়িষ্যার ব্রহ্মপুর যাওয়ার জন্য। এই হলো সত্যদা, আমাদের ট্যুর অপারেটর। এনার সাথেই আমরা ব্রহ্মপুরে নেমে বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য। শুরুতেই ডাবের জল খেয়ে কিছুটা এনার্জি নিয়ে তারপর আমরা চলে এসেছিলাম এই দোকানে ব্রেকফাস্ট করতে। উড়িষ্যায় ব্রেকফাস্টে সাধারণত ইডলি, ধোসা এই ধরনের খাবারই বেশি প্রচলিত, তো আমরাও এই দোকানটি থেকে ধোসা নিয়ে নিয়েছিলাম। চলো এবার আমরা ব্রেকফাস্ট সেরে ফেলি আর তারপর বেরিয়ে পড়ি আমাদের অপূর্ব সুন্দর এই দারিংবাড়ির যাত্রায়। যাত্রার শুরুতেই সত্যদা ছানা পোড়া নিয়ে এলো, এটা খেয়ে আমরা শুরু করলাম আমাদের এই অপূর্ব সুন্দর যাত্রা। ওই যে দূরে পাহাড় উঁকি মারতে শুরু করেছে, আর এখন তো শরৎকাল, তাই মাঠে এখনো কাশফুলের দেখা মিলছে। রাস্তা যত এগিয়ে চলেছে, ঘাসে, গাছের পাতায় শিশির জমে আছে, আর আমার মন বলছে প্রকৃতি যেন আস্তে আস্তে ফিস ফিস করে বলছে স্বাগতম দারিংবাড়িতে। আজকে আমাদের দারিংবাড়ির এই ভ্রমণের প্রথম দিন। আমরা এখানে 2 রাত 3 দিন থাকবো। আজকে প্রথম দিন কিছু সাইট সিন করতে করতে আমরা সন্ধ্যার দিক করে হোটেলে পৌঁছবো। তো আজকের এই জার্নির প্রথমেই আমরা চলে এসেছি করঞ্জয়ী মাতার মন্দিরে। ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখো। যত ভিডিও এগোবে আমি তোমাদের কথা দিতে পারি তোমরা এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবে আর দারিংবাড়ি আসার প্ল্যান করবে। এই মন্দিরের আরেকটি মূল আকর্ষণ হলো ময়ূর। এই জঙ্গলে ময়ূর দেখতে পাওয়া যায়। একটু ভোর ভোর আসলে রাস্তা দিয়ে
ময়ূরের এপাশ থেকে ওপাশে চলাফেরা রোজই দেখতে পাওয়া যায়। এই হলো মূল মন্দিরের প্রবেশপথ। চলো মন্দিরের ভেতরে এগিয়ে যাওয়া যাক আর মায়ের মূর্তি দর্শন করে নেওয়া যাক। এখানে আসলে তোমার মনে হবে পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তির কেন্দ্র, যেখানে স্থানীয়রা বিশ্বাস করেন মা করঞ্জয়ী সবার প্রার্থনা শোনেন। প্রকৃতির নীরবতা আর এই মন্দিরের শোভা একসাথে তৈরি করে এমন এক জাদুকর অনুভূতি যা তোমাকে ভ্রমণের নতুন এক রঙে ভাসিয়ে নিয়ে যাবে। মন্দিরের মূল প্রবেশপথেই গণেশ ঠাকুরকে প্রণাম করে আমরা ভিতর দিকে এগিয়ে চললাম। মন্দিরের মূল গর্ভগৃহে ফটো তোলা অ্যালাউ নেই, তাই মায়ের দর্শন করে আমরা বেরিয়ে এলাম আর চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। মন্দির থেকে বেরিয়ে কিছুটা আসার পরই সত্যদা আবার আমাদের জন্য সুইট কর্ন কিনে নিল। দারিংবাড়িতে সুইট কর্ন বিখ্যাত। সত্যদা সম্পর্কে যত বেশি বলবো ততই যেন কম হবে। দেখো আমাকে সুইট কর্ন ছাড়িয়ে দিচ্ছে টেস্ট করে দেখার জন্য। আমি এখানে আসার আগেই সত্যদার কথা শুনেছিলাম, আর এখন আমি বুঝতে পারছি কেন উনি এতটা পপুলার। ওনার ব্যবহার অসাধারণ আর টুরিস্টদের সাথে সব সময় নিজের ফ্যামিলির মতন বিহেভিয়ার করেন। মা বাবার মুখে সব সময় শুনেছি ব্যবহারই হলো আমাদের আসল সম্পদ। আমাদের সাথে আর কিছু যায় না, যায় শুধু মিষ্টি ব্যবহার। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। আমি সত্যদার এই ট্যুরের ব্যাপারে পুরো ডিটেলস আগেই শেয়ার করেছি, সেখান থেকে তোমরা পুরোটা দেখে নিও। এইবার আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। উড়িষ্যার সাইট সিনগুলোর সাথে সাথে এখানকার রাস্তা আর রাস্তার চারপাশের যে সিনারি, আমি তার প্রেমে মুগ্ধ হয়ে গেছি। মন যেন আমার সারাক্ষণ বলছিল যে রাস্তার সৌন্দর্য এত সুন্দর, সে যাত্রা শেষ না হোক, চলতেই থাকুক। কিন্তু যাত্রা তো একদিন থামতেই হবে, তাই আমরা এসে থামলাম আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। চলো এগিয়ে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি কুন্তেশ্বরী মন্দির আর সারদা ড্যাম দেখতে। এখানে টোটাল 3টে মন্দির রয়েছে। এই মন্দিরটি শিব পার্বতীর নামে উৎসর্গিত, আর এর পাশেই রয়েছে একটা হনুমান টেম্পল আর ওয়াচ টাওয়ার। এই মন্দিরের ভিউ যে কি অসাধারণ তা তোমরা এখানে না আসলে বুঝতেই পারবে না। আর ভেতরে রয়েছে এই রকম ভক্তিময় স্থান। ভগবানকে প্রণাম করে আমরা চলে গেলাম এবার হনুমান মন্দির দর্শন করতে। বজরংবলীকে প্রণাম করে আমরা চলে গিয়েছিলাম এই পাশের ওয়াচ টাওয়ারে। আর ওয়াচ টাওয়ার থেকে মন্দিরটা যে কি সুন্দর লাগে, আর এর চারপাশে যে লেকটা রয়েছে সারদা ড্যাম, দেখতে যে কি অপূর্ব সুন্দর। কতটা আমি ক্যামেরায় বন্দি করতে পেরেছি তা আমি জানি না, তবে আমি হলপ করে বলতে পারি তোমরা যদি এখানে একবার আসো, তোমাদের স্মৃতির খাতায় এই জায়গাটা আজীবন রয়ে যাবে। এইবার আমরা এগিয়ে চললাম কুন্তেশ্বরী মায়ের মন্দির দর্শন করতে। এই মন্দিরের আরাধ্য দেবতা সরস্বতী, লক্ষ্মী এবং কালী। এই অপূর্ব সুন্দর জায়গায় কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। মন্দির থেকে বেরিয়ে আবার এই আঁকাবাঁকা পথে প্রকৃতির সাথে আলিঙ্গন করতে করতে আমরা পৌঁছে গেলাম ভগবানপুর গ্রামের হুলহুলা গন্ডায়। এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট। এছাড়াও এই স্থানের একটি ধর্মীয় গুরুত্বও রয়েছে। এখানে একটি পাথর দেখতে পাওয়া যায়, যেটাকে স্থানীয়রা রামের পায়ের সাথে
তুলনা করে থাকেন। এই হলো সেই পাথর যাকে ভগবান জ্ঞানে ওনারা বিশ্বাস করে থাকেন। এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ছবিও আঁকা আছে। এই সুন্দর জায়গাটিতে অনেকক্ষণ সময় কাটিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আজ সকাল থেকে শরীরটা আমার তেমন ভালো ছিল না, তাই আর বেশি সাইট সিন আজকে করব না বলেছিলাম। সত্যদাকে বললাম, চলো আজ হোটেলে ফিরে যাওয়া যাক। তাই যেমন কথা তেমনই কাজ। পাহাড়ের এই অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে এই 360 ভিউ পয়েন্ট দেখে আমরা সন্ধ্যায় পৌঁছে গেলাম আমাদের আজকের হোটেলে। দারিংবাড়িতে এই পদ্মা হোটেলেই আমরা দুরাচ্ছিলাম। এখানে নন এসি রুমের ভাড়া 1000 টাকা একদিনের জন্য। আজকে দুপুরে লাঞ্চ তেমন ভাবে করার টাইম পাইনি, তাই একেবারে ডিনার সেরে আমি একটু বেরিয়ে পড়েছিলাম এই আশপাশটা ঘুরে দেখার জন্য। একটু ঘোরাঘুরি করে এসেই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ কাল আবার সকাল সকাল উঠতে হবে। আজ আমাদের দারিংবাড়ি ট্যুরের দ্বিতীয় দিন। আজকে ঘুরতে বেরোনোর আগে চলুন আমরা আমাদের ট্যুর অপারেটর সত্যদার মুখ থেকে পুরো ট্যুর সম্পর্কে কিছু কথা শুনে নিই। সত্যদা, দারিংবাড়ি ট্যুর কদিন, কিরকম হয়, কি প্যাকেজ আছে, সিঙ্গেল আসলে কি, পুরো ডিটেলস তুমি যদি একটু বলে দাও। দারিংবাড়ি ঘুরবে তো শুধু দারিংবাড়ি ঘুরবে তো 2 রাত 3 দিন। দারিংবাড়ি সহ গোপালপুর ঘুরবে তো 3 রাত 4 দিন। ওইসব মেম্বার হিসাবে আমি গাড়ি দেবো। আপনার 4 জন মেম্বার আসলে 4 সিটার গাড়ি, 8 জন আসলে 8 সিটার গাড়ি দেবো, আর তার থেকে ইয়ে হলে বড় গাড়ি দেবো। বাকি আপনার চ্যানেল থেকে থ্রুতে আসবে, আর তার থেকে ডিসকাউন্ট করে নেবো, টেনশন নেই। আর এমনি আমি কাস্টমার মতন আপনি দেখে না, আমি ফ্যামিলি মতন দেখে আমি ঘুরাবো। একদম একদম, এটা একদম ঠিক। পুরো ফ্যামিলির মতো করেই সত্যদা দেখে, ভীষণ খেয়ালও রাখে। যা কিছু অসুবিধা হবে বললেই সত্যদা সেটা দেখে নেয়। পুরো ফ্যামিলি। আর তোমরা আসলে অবশ্যই সত্যদার সাথে যোগাযোগ করো। সকাল সকাল একটু চা খেয়ে নিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম, কারণ এরপরই আমরা যাব ব্রেকফাস্ট করতে। রাস্তার অপর দিকের ওই দোকানটা থেকেই আমরা ব্রেকফাস্ট করেছিলাম। চলো তাহলে সকালবেলা এখন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, তারপর শুরু করব আজকে আমাদের ডে 2। এই দোকানটি বেশ জনপ্রিয়, আর এখানেও সেই সাউথ ইন্ডিয়ান খাবারই পাওয়া যাচ্ছিল। এই দোকানটি এখানকার বেশ জনপ্রিয়। অনেক মানুষ দেখছিলাম এখানে এসে সকালের ব্রেকফাস্ট খাচ্ছিলেন, আর অনেক টুরিস্টও ছিল। আমরাও কিছু খাবার অর্ডার করে নিয়েছিলাম। চলো খেয়ে নেওয়া যাক। এই দোকানের খাবার বেশ খাস্তা ছিল, আমার বেশ ভালো লেগেছিল। আমরা অনেক কিছুই খেয়েছিলাম, কারণ দুপুরে খাবার খেতে একটু লেট হবে। আজকে আমাদের প্রথম গন্তব্য কফি গার্ডেন। আমরা পৌঁছে গেছি কফি গার্ডেন দেখতে। এই কফি গার্ডেনের প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। দারিংবাড়ি মূলত হলুদ, কফি আর গোলমরিচের জন্য বিখ্যাত। এই কফি গার্ডেনের ভেতরে গোলমরিচেরও ফলন হতে দেখতে পাওয়া যায়। উড়িষ্যার কন্ধামাল জেলায় অবস্থিত দারিংবাড়ির এই কফি গার্ডেনটি 45 হেক্টর জমির ওপর অবস্থিত। এই কফি গার্ডেনটি পরিচালনা করে সয়েল কনজারভেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওড়িশা। इयरिंग कैसे? ये किसर का? हाँ? এটা রিং রিং কিসের কা?
ओ अच्छा, ये आप लोगों का कि ट्रेडिशन का है? हाँ। इतना सारा पहनना पड़ता है? এই কাকিমা এই কফি গার্ডেনের ভেতরেই কোনো কাজ করেন, তো এনার এই সাজগোজটা আমার কাছে বেশ ইউনিক লেগেছিল, তাই ওনার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। ওই দেখো কত গোলমরিচ হয়েছে। দেখুন কি সুন্দর কফি হয়েছে। এই কফিগুলো এখনো পাকার সময় হয়েছেনি, পাকার সময় এগুলো লাল হয়ে যাবে। প্রত্যেকটা গাছেই কফি ধরেছে। এই যে আমি প্রথমবার দেখলাম এরকম সামনে থেকে কফি। একটা ছোট অনুরোধ করব তোমাদের, তোমরা যখন এখানে ঘুরতে আসছো ঘোরো, জিনিসপত্রগুলো দেখো, কিন্তু প্লিজ কেউ গাছের ফলগুলো ছিঁড়ো না। আমি অনেককে দেখলাম এই কাঁচা কফিগুলোকে ছিঁড়ে হাতে নিয়ে যাচ্ছে, ধরে দেখছে, বাচ্চাকে দেখাচ্ছে। এটা কেমন ব্যাপার? এই কফি গার্ডেনের ভেতরে একটা ছোট ক্যাফেটেরিয়া রয়েছে, আর পাশে রয়েছে চিলড্রেন পার্ক। এখানে এক কাপ কফি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বাকি বাগানটা ঘুরে দেখার জন্য। কফি বাগান দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য হিলভিউ পার্কের দিকে। এই হিলভিউ পার্কটি ইস্টার্ন ঘাট পর্বতমালার একদম ফোকাল পয়েন্টে অবস্থিত, যা দারিংবাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার। এই পার্কের এন্ট্রি ফি 10 টাকা জনপ্রতি। এই পার্কটি টুরিস্টদের কাছে অত্যন্ত জনপ্রিয় এর সৌন্দর্য এবং প্যানোরামিক ভিউর জন্য। এই পার্কটিতে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এই ওয়াচ টাওয়ারটি থেকে সুন্দর ভ্যালি, পাইন ফরেস্ট এইসব কিছু দেখতে পাওয়া যায়। হিলভিউ পার্কের পাশেই রয়েছে নেচার পার্ক আর বাটারফ্লাই পার্ক। এই হলো হিলভিউ পার্ক। এখান দিয়ে এসে মিডিলে রাস্তা, তারপর ওই পাশটা গেলে একটা খুব সুন্দর ভ্যালি আছে, যেখানে গিয়ে আমি খুব দারুণ দারুণ কটা শট নিতে পেরেছি। তোমরা চাইলে ওখানে গিয়েও ফটো ভিডিও তুলতে পারো। There's a new day that will come again tomorrow. There's a new day. দারিংবাড়ির সাইট সিনগুলো ছাড়াও কিছু লোকাল জায়গা যদি তোমরা এক্সপ্লোর করো যেগুলো আনটাচ, তখন তোমরা বুঝতে পারবে কেন এই জায়গাটাকে কাশ্মীরের সাথে তুলনা করা হয়। এখনই হয়তো অনেকে বলতে শুরু করবে কাশ্মীরের সাথে কোনো জায়গার তুলনা হয় না, এটা কোনো দিক থেকেই কাশ্মীর নয়। হ্যাঁ অবশ্যই, কাশ্মীর হলো পৃথিবীর স্বর্গ, তার সাথে কোনো জায়গারই তুলনা চলে না। কিন্তু ওই যে ভালো জিনিসের সাথেই তো মানুষ তুলনা করে, তাই না? এখানকার ভ্যালিগুলো কিন্তু তেমনই সুন্দর, তাই এর তুলনা চলে। ভিডিও যত এগোবে আমি তোমাদের এমন সুন্দর সুন্দর জায়গা আরো দেখাতে থাকবো, সঙ্গে থাকো। এখন আমরা চলে এসেছি লাভার্স পয়েন্ট দেখতে। প্রসঙ্গত বলে রাখি, এই জায়গাটা গাড়ি থেকে নেমে অল্প কিছু সমতল প্রায় রাস্তা দিয়েই আসা যায়, তাই বয়স্ক মানুষরাও এই জায়গায় অনায়াসেই আসতে পারেন। স্থানীয়দের কাছে এই জায়গাটি পিকনিক স্পট হিসেবেই বেশি জনপ্রিয়। এখানে একটা ছোট ঝর্ণা বইছে, পাশে পাথরের চূড়া আর সবুজের ছোঁয়া।
পুরো জায়গাটা যেন ছবির মতো সুন্দর। আর যারা ছবি তুলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। এই জায়গায় বসে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এইবার আমরা এগিয়ে চললাম রাইকিয়া ফরেস্ট হয়ে মিগুমা ওয়াটারফলের দিকে। আজকের জার্নির আমার বেস্ট পার্ট ছিল একটা আদিবাসী পরিবারের সাথে কিছুটা সময় কাটানো। আজকে এই রাস্তায় যেতে যেতে সত্যদাকে বললাম এই ফ্যামিলির সাথে আমি দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলতে চাই। তাই আমরা চলে গিয়েছিলাম এই বাড়ির এই দিদাটার সাথে কিছুক্ষণ কথা বলার জন্য। ये जो तुम्हारा है ना इतना सारा बचपन से है, बुझते पारे ना पूरा बचपन से ये अभी जो लड़की लोग है उसके पास तो नहीं, इसलिए अभी नहीं कराते। अच्छा लगता है, हालात আগে है। কোন ব্যাংক করছিলে যাবো? হ্যাঁ কোন ব্যাংক করছিলে? ଆଗ ମାନେ ଏଇଟା ନ କଲେ ଆମ ମାନେ ଓଡ଼ିଆ ମାନଙ୍କର ଏଇଟା ପରମ୍ପରା କେହି ଜାଣିପାରିବେ ନାହିଁ, ଆଦିବାସୀ ମାନଙ୍କର ସେଇଟା। ও আদিবাসীদের ইয়ে ছিল তো ট্র্যাডিশনাল ওটা। इसलिए এনাদের বাড়ির ওই দাদাটি ছাড়া তেমন কেউ হিন্দি বোঝে না, আর বাংলা তো বলতেই পারে না। কিন্তু ভাষা যতই না বুঝি আমরা, একটা আত্মীয়তা হয়ে গেছিল। এনারা আমাদের খুব ভালোবেসেছিলেন। এই পুচকুটাকে আমি অনেক আদর করেছিলাম। ও আমার ভাষা বোঝে না, আর ও তো কথা বলতেই পারে না, কিন্তু ভালোবাসার ভাষা নিশ্চয়ই বোঝে। এই সবাইকে টাটা করে এবার আমি আবার এগিয়ে চললাম। আমি যখনই কোথাও ঘুরতে যাই এই লোকাল মানুষদের সাথে মিশতে গল্প করতে আমার বড্ড ভালো লাগে। এই হলো রাইকিয়া ফরেস্ট, যার দুপাশে শুধুই শাল বন। এই বন পার করেই আমাদের যেতে হবে মিগুমা ওয়াটারফলের দিকে। এই পুরো রাস্তার জার্নিটা এত সুন্দর যা তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর যখন তোমরা এই রাস্তা দিয়ে যাবে একের পর এক নতুন ল্যান্ডস্কেপ তোমাদের চোখে ধরা দেবে। এইবার আমরা পৌঁছে গেছি মিগুমা ওয়াটারফলে। এই ওয়াটারফলে প্রবেশ করার জন্য 10 টাকা প্রবেশ মূল্য দিতে হয়। মেন গেট থেকে টিকিট কেটে একটা স্টিক নিয়ে আমরা এগিয়ে চললাম ওয়াটারফলের দিকে। 400 মিটার মতন হাইক করে খাড়াই উতরাই পথে এই ওয়াটারফলটিতে পৌঁছতে হয়, কিন্তু কষ্ট যতই হোক পৌঁছানোর পর সমস্ত কষ্ট সার্থক হবে। দারিংবাড়ি ট্যুরের মেন আকর্ষণই হলো এখানকার ল্যান্ডস্কেপ আর ওয়াটারফল। আমার তো দারুণ লেগেছে, তোমরাও এসো, তোমাদেরও দারুণ লাগবে। আমরা প্রায় চলে এসেছি একদম কাছে, দেখুন আওয়াজটা ফিল করুন। দেখে রাস্তাটা সহজ লাগলেও এই ওপরটাতে উঠতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়। এই সুন্দর ওয়াটারফলটির কাছে অনেক ফটো ভিডিও তুলে অনেকটা সময় কাটিয়ে আমরা ওঠার জন্য এগিয়ে চললাম। ওঠার সময় এবার মজাটা বুঝতে পারছিলাম। এইবার আমরা এগিয়ে চললাম মান্দাসারু ভিলেজের দিকে।
এই মান্দাসারু ভ্যালি ইকো রিসর্টটি উড়িষ্যা গভর্নমেন্টের একটি ইকো ট্যুরিজম। এই জায়গাটি এতটাই শান্ত যে একে সাইলেন্ট ভ্যালি অফ ওড়িশাও বলা হয়। তোমরা চাইলে এখানকার রিসর্টে এসেও থাকতে পারো, আর সেক্ষেত্রে তোমাদের উড়িষ্যা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে বুক করে আসতে হবে। সত্যদা আজ দুপুরে আমাদের লাঞ্চের ব্যবস্থা এখানেই করেছে, তো লাঞ্চ করার আগে উপরে ওয়াচ টাওয়ার থেকে একটু ঘুরে আসলাম। এর ওপর থেকে খুব সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এটা একটা গভীর সবুজ উপত্যকা, চারিদিকে ঘেরা ঘন বন, পাহাড় আর কুয়াশায় ঢাকা দৃশ্য। এই আদিবাসী কাকিমারা কাঠের জালে খুব যত্ন করে রান্না করছিলেন, আর এই রান্নাই আমরা আজকে দুপুরে খেয়েছিলাম। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, একটা সবজি, ভাজা আর ছিল দেশি মুরগির মাংস। এই ইকো রিসর্টের ভেতরে দিদিরা শালপাতা দিয়ে থালাবাটি বানাচ্ছিলেন। দারিংবাড়িতে বেশিরভাগ আদিবাসী বাড়িতেই এরকম ওয়েডিং নেম প্লেট আঁকা দেখেছিলাম দেওয়ালে, যেটা আমার কাছে খুব ইউনিক লেগেছিল। দারিংবাড়িকে কেন উড়িষ্যার কাশ্মীর বলে তা আপনারা এই জায়গায় আসলে বুঝতে পারবেন। দারিংবাড়ির প্রথম পর্বের গল্প আজ এখানেই শেষ করছি। পরের পর্বে যা কিছু থাকবে তার কিছু ছোট ক্লিপস আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। পরের পর্ব কিন্তু এর থেকেও বেশি আকর্ষণীয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।